আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরো একটি নতুন লাইভ ক্লাসে। সো আমরা কিন্তু এই ক্লাসগুলো করছি আমাদের এইচএসসি 2025 সালে যারা শিক্ষার্থী বন্ধুরা রয়েছে এবং যাদের আমাদের গোল্ডেন ব্যাচের ক্লাস হিসেবে আমরা প্রথম 5টা ক্লাস পেজে নিচ্ছি, যাতে যারা শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের সাথে যুক্ত হয়নি এই গোল্ডেন ব্যাচে 25-এর, তারা যেন বুঝতে পারে আমরা কিভাবে এই কোর্সের ক্লাসগুলো নিচ্ছি। সো আজকে আমাদের চতুর্থতম দিনের ক্লাস। আগামীকালকে আমাদের পেজে ক্লাস হবে, এরপর থেকে সবগুলো কিন্তু ক্লাস হবে আমাদের প্রাইভেট গ্রুপে। সো তোমাদের সবাইকে স্বাগতম যারা আমার সাথে আজকে ক্লাসে যুক্ত হয়ে আছে। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, এই অধ্যায়ের আমরা সলভ করব। তৃতীয় অধ্যায়টা আমরা প্রথম একটা লেকচার নিয়েছি গতকালকে, আজকে আমাদের দ্বিতীয় লেকচার। সো আজকে আমরা এই অধ্যায়ের যে ম্যাথমেটিক্যাল টার্ম সেখানে ঢোকার চেষ্টা করব, অর্থাৎ উৎপাদন অপেক্ষক নিয়ে আমরা কথা বলবো। তোমরা যারা আমার সাথে যুক্ত হচ্ছে দ্রুত করে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও এবং কমেন্ট বক্সে তোমাদের বন্ধুদের মেনশন করবা। পাশাপাশি যারা বন্ধুরা আছে তাদেরকে একটু এই ক্লাসটা একটু শেয়ার করে দাও নিজের ওয়ালে, যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে। তো সবাই একটু দ্রুত শেয়ার বা মেনশন করে দাও। আমরা এখন শুরু করে দেব আমাদের মূল ক্লাস ইনশাআল্লাহ। অতিরিক্ত কথা বলবো না, কারণ যেহেতু এটা পেইড ব্যাচের ক্লাস, অতিরিক্ত কথা বলার কোনো সুযোগ নেই। সো আমরা দ্রুত একটু ক্লাসে শেয়ার করে দেব, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দেব। আর আমার সাথে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে সেটা অবশ্যই একটু জানাবা, যেহেতু তোমরা আমাদের এই কোর্সে অনেক দূর দূরান্ত থেকে স্টুডেন্টরা যুক্ত আছো। পুরো বাংলাদেশ থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের গ্রামগঞ্জ থেকে স্টুডেন্টরা যুক্ত হয়েছে এই কোর্সে ইনশাআল্লাহ। সো আশা করছি তোমাদের একটা বেস্ট একটা আমরা প্রিপারেশন এবং বেস্ট একটা সার্ভিস দেওয়ার প্রত্যয়ে আমরা এই কোর্সটা শুরু করতে যাচ্ছি, গোল্ডেন ব্যাচটা, এবং এটার জন্য আমরা অনেক বেশি আশাবাদী। সো তোমাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। যারা আমাদের সাথে এই ব্যাচে অলরেডি ভর্তি হয়ে গেছে, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে অবশ্যই তোমরা এই কোর্স সম্পর্কে জানাতে ভুলবে না। তাদেরকে অবশ্যই একটু মেনশন করে দাও এবং একটু শেয়ার করে দাও তাদের ওয়ালে, তাদেরকে একটু বলে দাও যে মেসেঞ্জারে একটু লিঙ্ক দিয়ে দাও, তাহলে তারাও যেন আমাদের সাথে যুক্ত হতে পারে এবং আমাদের এই কোর্স সম্পর্কে জানতে পারে। ওকে, আমাদের সাথে রয়েছে শিলা চৌধুরী। ওকে, আসছে কিনা জিজ্ঞেস করছে, ধন্যবাদ শিলাকে মেনশন করার জন্য। আমাদের সাথে শ্রাবণ সন্ধে আমাদের সাথে রয়েছে কুষ্টিয়া থেকে। আমাদের সাথে রয়েছে তানহা মেহেরপুর থেকে। আমাদের সাথে তমার রয়েছে ঢাকা থেকে। আমাদের সাথে তামিম রয়েছে ঢাকা থেকে। ওকে, আমাদের সাথে জামাল রয়েছে রাজশাহী থেকে দেখতে পাচ্ছি। আমাদের সাথে আলামিন ইসলাম রয়েছে। আমাদের নামে নতুন বিভাগ হয়েছে, তাই নাকি? তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে তারিন। আমি নর্মালি ইউটিউবে আপনার ক্লাসগুলো প্লেলিস্টে ক্লাস করতাম। ওকে, ফাইন। নিশান আমাদের সাথে রয়েছে, স্যার আমি চকবাজার বইটা কোথায় পাবো? চকবাজারে বুকলাইন লাইব্রেরিতে পাবো। আফিফা আনাম আমাদের সাথে রয়েছে বরিশাল থেকে। আমাদের সাথে হাবিবা চৌধুরী রয়েছে আমাদের সাথে। ওকে, চিটং থেকে দেখতে পাচ্ছি। আমাদের সাথে সামজিদা রয়েছে ঢাকা থেকে দেখতে পাচ্ছি। আমাদের সাথে মুবাশির আচ্ছা। তারপর আমাদের সাথে রয়েছে মৌ, আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে সর্দার, তুহিন সর্দার আমাদের সাথে রয়েছে কুমিল্লা থেকে। আমাদের সাথে রয়েছে সিরাতুন মাহনুর আমাদের সাথে রয়েছে ফেনী থেকে। আমাদের সাথে রয়েছে সুমু রয়েছে, অনেকজনকে মেনশন করেছে, থ্যাংক ইউ সুমু। তা আমাদের সাথে রয়েছে নাজিয়া নৌশিন আমাদের সাথে রয়েছে ঢাকা থেকে। আমাদের সাথে রয়েছে আরো অনেকেই, মাশাআল্লাহ, অনেক দূর দূরান্ত থেকে আমাদের সাথে শিক্ষার্থী বন্ধুরা যুক্ত হয়েছে। আমাদের সাথে রয়েছে আয়াজ চট্টগ্রাম থেকে। আমাদের সাথে রয়েছে সুমু, ওকে, কক্সবাজার থেকে। আমাদের সাথে আর কি আছে আমাদের সাথে রাসিব আমাদের সাথে রয়েছে কক্সবাজার থেকে। আমাদের সাথে ইতু চৌধুরী রয়েছে সীতাকুণ্ড থেকে। আমাদের সাথে সাগর রয়েছে গাইবান্ধা থেকে যুক্ত হয়েছে। লিখন আমাদের সাথে রয়েছে সৈয়দপুর থেকে। আমাদের সাথে কাব্যের শহর রয়েছে নীলফামারী থেকে, মাশাআল্লাহ। আমাদের সাথে রয়েছে সৈকত শেখ। আমি নতুন, আপনার ক্লাসগুলো ইউটিউবে দেখতাম, থ্যাংক ইউ সৈকত শেখ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আজকের লাইভ সেশনে, এবং ক্লাসটা শেষ পর্যন্ত করবে। যারা আমার সাথে যুক্ত হচ্ছে আজকের ক্লাসে, আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই ক্লাসটা একদম শেষ পর্যন্ত করবা, অনেক কিছু শিখতে পারবা, তোমাদের সময়টা লস হবে না ডেফিনেটলি। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু জানাই দাও, মেনশন করে দাও, অথবা ক্লাসটা একটু শেয়ার করে দাও। ক্লাস শেষ হলে আবার ডিলিট করে দিও তোমাদের ওয়াল থেকে, বাট আপাতত ক্লাসটা একটু শেয়ার করে দাও, যাতে আমার সাথে আরো বেশি শিক্ষার্থী যুক্ত হতে পারে। সো আমি ক্লাস শুরু করে দিচ্ছি, আর বক করবো না। সেটা হচ্ছে আমরা উৎপাদন অপেক্ষক সম্পর্কে আজকে আলোচনা করব। উৎপাদন অপেক্ষক এই বিষয়টা আজকে আমরা ভালো করে আলোচনা করব, পাশাপাশি টপিকগুলো বিস্তারিত জানব। সো উৎপাদন অপেক্ষক টপিকটা বলার আগে তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো, দ্বিতীয় অধ্যায় যদি পড়ে থাকো, তাহলে সেখানে একটা টপিক ছিল অপেক্ষক নামে, তাই না? অপেক্ষক। তো আমাকে তোমরা একটু বলবা যে অপেক্ষক কাকে বলে, সেটা আমাকে একটু বলো। চাহিদা অপেক্ষক পরে বুঝবো, আগে আমরা অপেক্ষক বিষয়টা বুঝে কিনা একটু বলো। দ্রুত কে পারবা? একটু কমেন্ট বক্সে লিখে ফেলা দেখি, কমেন্ট বক্সে অপেক্ষক কাকে বলে দ্রুত লিখবা। আমি ততক্ষণে বোঝার জন্য কিছু ক্লু দিচ্ছি, আগে একটু দ্রুত একটা অপেক্ষক লিখে ফেলা। আমি যদি লিখি এরকম যে কিউডি এক্স
সমান ফাংশন অফ px y t বড় হাতের t a n g এই জিনিসটাকে আমরা একটা অপেক্ষক বলি, আর এটার নাম হচ্ছে একটা চাহিদা অপেক্ষক। কেন বুঝবো, কিভাবে বুঝবো আমরা এটা চাহিদা অপেক্ষক? কারণ এখানে আছে QD, কোয়ান্টিটি অফ ডিমান্ড, x দ্রব্যের বোঝাতে x লেখা হয়েছে। কোয়ান্টিটি অফ ডিমান্ড x দ্রব্যের ডিপেন্ড করে, মানে ফাংশন অফ ডিপেন্ড করে f দ্বারা ফাংশন বা অপেক্ষক বলা হয় বাংলাতে। px মানে x দ্রব্যের দামের উপর x দ্রব্যের দাম ডিপেন্ড করে, সরি x দ্রব্যের দামের উপর x দ্রব্যের চাহিদা ডিপেন্ড করে থাকে। দুই নম্বর হচ্ছে ভোক্তার আয়ের উপর, রুচির উপর, সময়ের উপর, অ্যাডভার্টাইজমেন্ট মানে বিজ্ঞাপনের উপর, নাম্বার অফ কাস্টমারের উপর, গভর্নমেন্টের ভূমিকার উপর। অর্থাৎ এই সবগুলো হচ্ছে স্বাধীন চলক। কি চলক বলো তো? স্বাধীন চলক। স্বাধীন চলক, কারণ এই সবগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে থাকে কোন একটা দ্রব্যের চাহিদা, তাই এটাকে আমরা বলি অধীন চলক। কি চলক বলে থাকি? অধীন চলক বলে থাকি। তাহলে আমরা বলবো স্বাধীন চলক মানে কি, যে যেই বিষয় বা যে ফ্যাক্টরগুলোর উপর কোন একটা দ্রব্যের চাহিদা ডিপেন্ড করে সেই ফ্যাক্টরগুলোকে আমরা বলে থাকি স্বাধীন চলক, আর এটাকে আমরা বলি অধীন চলক। আর এই পুরো জিনিসটাকে একটা অপেক্ষক বলা হয়, চাহিদা অপেক্ষক। আর যদি সংজ্ঞা বলতে চাই অপেক্ষকের সংজ্ঞা, তাহলে হবে এমন যে স্বাধীন চলকের উপর, বা এইভাবে বলতে পারো যে সম্পর্কিত এক বা একাধিক স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার একটা গাণিতিক প্রকাশ, সেই জিনিসটাকে আমরা বলে থাকি অপেক্ষক। ক্লিয়ার? তাহলে আমরা বলবো অপেক্ষক কাকে বলে? যে সম্পর্কিত এক বা একাধিক স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার একটা গাণিতিক প্রকাশ, সেটাকে আমরা কি বলছি? অপেক্ষক বলছি। আবার আমি এভাবে বলতে পারি তোমাদেরকে যে শুধু এভাবে বললে হবে, স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে, তাও কিন্তু হবে। তাহলে অপেক্ষক বুঝতে পারলাম। এখন একটু বলেন যে উৎপাদন অপেক্ষক কি? তাহলে তোমাদের বুঝতে হবে উৎপাদন কিসের উপর নির্ভর করে, সেই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। চলো আমি তোমাদের একটু বলি। আমি গত ক্লাসে তোমাদেরকে একদম ডিটেইলসে আলোচনা করছি যে উৎপাদন কাকে বলে, তারপর আমরা পড়েছি উৎপাদনের উপকরণ যেগুলো আছে সেগুলো তোমাদেরকে আলোচনা করেছিলাম। তোমাদেরকে মনে আছে যে উৎপাদন উপকরণ কি কি? দেখি কে কে বলতে পারে, কমেন্ট বক্সে জানাও তো। উৎপাদনের উপকরণ তোমাদের কি মনে আছে? দেখি বলো তো উৎপাদন উপকরণ কি কি ছিল? উৎপাদনের উপকরণ কি কি ছিল একটু বলতে হবে। এটা হচ্ছে উৎপাদনের পরিমাণ। তাহলে আমি কি বলছি যে উৎপাদনের উপকরণ আর উৎপাদনের পরিমাণ। এখানে আমাকে বলো উৎপাদন উপকরণগুলো কি ছিল? গত ক্লাসে আমি বলছি 4টা উৎপাদন উপকরণ বলছিলাম। কি কি ছিল একটু বলো তো দেখি। উৎপাদন উপকরণ কি কি ছিল? উৎপাদনের উপকরণ কি কি ছিল? হ্যাঁ, এই যে অনেকে আনসার দিয়েছে আমাদেরকে, সৈকত বলেছে, আয়েশা বলেছে আমাদেরকে, আয়াজ বলেছে আমাদেরকে, ইভা বলেছে, মাশাআল্লাহ সবাই পারে দেখি। সো উৎপাদন উপকরণ হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই 4টা জিনিস। আমি যদি এখানে লিখে দিই এভাবে করে, যে ভূমিকে আমরা বলে থাকি LAN, এবং আমরা লেবারকে বলে থাকি L, এবং ক্যাপিটালকে আমরা হচ্ছে কে দ্বারা প্রকাশ করে থাকি, আর অর্গানাইজেশনকে আমরা ও দ্বারা প্রকাশ করে থাকি। এই সবগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে কি জানো? উৎপাদনের পরিমাণটা। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে Q ইকুয়াল টু ফাংশন অফ LAN, L, K এবং O, অর্থাৎ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এই 4টা জিনিসের উপর উৎপাদনের পরিমাণটা, যেটা আমরা কিউ বা কোয়ান্টিটি দ্বারা প্রকাশ করছি। সো উৎপাদনের পরিমাণটা ডিপেন্ড করতেছে, কেমনে বুঝতেছি? ফাংশন অফ দেওয়া আছে তাই। তাহলে এই জিনিসটাকে বলা হয় একটা উৎপাদন অপেক্ষক। কিভাবে বুঝতেছি? কারণ এখানে অনেকগুলো স্বাধীন চলক আছে, সেটার উপর কোন একটা দ্রব্যের চাহিদা ও উৎপাদনের পরিমাণ ডিপেন্ড করছে এই 4টা জিনিসের উপর। আমি যদি বলি কোন একটা ফ্যাক্টরিতে আমরা যদি লেবার বেশি ইউজ করি তাহলে উৎপাদন বেশি হবে, লেবার যদি কম ইউজ করি উৎপাদন কম হবে, তাই না? তার মানে এই উৎপাদন উপকরণগুলোর উপর ডিপেন্ড করতেছে উৎপাদনের পরিমাণটা, তাই এটাকে একটা বলা হয় উৎপাদন অপেক্ষক। তাহলে আমরা যদি একদম এক কথায় বলতে চাই উৎপাদন অপেক্ষক কাকে বলে, তাহলে বলবো উৎপাদনের উপকরণের উপর উৎপাদনের পরিমাণে যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে আমরা কি বলবো? উৎপাদন অপেক্ষক বলবো। ক্লিয়ার? সো আমরা সবাই একটু মুখস্থ করে ফেলবো এই লাইনটা। উৎপাদন অপেক্ষক কাকে বলে? উৎপাদন উপকরণের উপর উৎপাদনের পরিমাণের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে উৎপাদন অপেক্ষক বলে। দ্রুত একটু মুখস্থ করে নাও। স্যার আপনাকে দেখা যাচ্ছে না। এই যে আমি আছি তো, তোমরা কি দেখতে পাচ্ছ না আমাকে? হ্যাঁ, একটু আমরা মুখস্থ করি, সবাই ডান লিখবা। এটা মুখস্থ হলে ডান লিখো। আরেকটা বিষয় একটু ক্লিয়ার করবো আমি এখানে,
যেমন এখানে লিখছে কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল এন এল কে ও। সো যেহেতু আমাদের ল্যান্ড মানে যেটাকে আমরা ভূমি বলি, এটা যেহেতু ল্যান্ড এল দিয়ে শুরু হয় এবং লেভার এটা যেহেতু এল দিয়ে শুরু হয়, আমরা প্রথমটা এল না লিখে আমরা প্রথমটা এল এন লিখলাম। আরেকটা বিষয় হচ্ছে এখানে ক্যাপিটাল যেটা সেটা হচ্ছে কিন্তু সি দিয়ে শুরু হয়, বাট আমরা এই ক্যাপিটালকে আমরা সি দ্বারা প্রকাশ করতে পারি না। এই জন্য কারণ হচ্ছে ইকোনমিক্সে সি দ্বারা কস্টকে বোঝানো হয়, কস্ট মানে ব্যয়কে বোঝানো হয়। কেমন? সো প্রশ্ন আসতে পারে স্যার তাহলে কে দিয়ে কেন বোঝানো হয়? কারণ এই যে ক্যাপিটালটা এটা উচ্চারিত হয় কে এর মাধ্যমে, অর্থাৎ ক্যাপিটাল হয়। সো যার কারণে আলফাবেট যতগুলো আছে সেখান থেকে কে নেওয়া হয়েছে ক্যাপিটাল বোঝানোর জন্য। ক্লিয়ার? এরপর চলে আসি ও মানে অর্গানাইজেশন, এটা তো বুঝতেছো, এটা তো পারবা এমনি। সো এই চারটা, তাহলে এটা হচ্ছে আমাদের উৎপাদন অপেক্ষক। কি 1 ঘন্টা পর? ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা সবাই একটু মুখস্থ করি উৎপাদন অপেক্ষক কাকে বলবো। আমরা বলবো যে উৎপাদনের উপকরণের উপর উৎপাদনের পরিমাণে যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশকে উৎপাদন অপেক্ষক বলে। কেমন? আমরা বলবো উৎপাদন উপকরণের উপর উৎপাদনের পরিমাণে যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশকে উৎপাদন অপেক্ষক বলে। হয়েছে? ওকে ফাইন, সবাই ডান লিখে আছে, থ্যাংক ইউ। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এই উৎপাদন অপেক্ষক সম্পর্কে আরেকটু কথা বলবো। আসলে অর্থনীতিবিদরা, আধুনিক যারা অর্থনীতিবিদ, তারা এই জিনিসটাকে আরেকটু সিম্পলিফাই করেছে। এই পুরো জিনিসটাকে তারা এখানে শুধুমাত্র এটা লিখেছে যে কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল এবং কে, বাকি এই দুইটা বাদ দিয়েছে, অর্থাৎ ল্যান্ড এবং অর্গানাইজেশন কি দিয়েছে? বাদ দিয়েছে। প্রশ্ন আসতে পারে স্যার কেন বাদ দেওয়া হয়েছে? কারণ এই ল্যান্ড এবং অর্গানাইজেশন অর্থনীতিবিদরা মনে করেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে থাকে এবং এগুলোর পরিবর্তনের ফলে আসলে তেমন একটা উৎপাদনের পরিবর্তন হয় না। যার কারণে এই দুটো জিনিসকে বাদ দিয়ে অর্থনীতিবিদরা বাকি দুটো নিয়েছেন, অর্থাৎ লেবার এবং ক্যাপিটাল নিয়েছেন, কারণ এই দুটোর উপর সবচেয়ে বেশি উৎপাদনের পরিমাণটা ডিপেন্ড করে থাকে। তাই এই দুটোকে নিয়েছেন এবং এই দুটো কি দিয়েছে? বাদ দিয়েছেন। এই জন্য বাদ দিয়েছেন বলতে এগুলো আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকে, পর্যাপ্ত থাকে এবং এগুলোর উপর উৎপাদনে তেমন একটা পরিবর্তন হয় না, বিধায় এগুলোকে বাদ দিয়েছেন। আরেকটা ব্যাখ্যা হচ্ছে আমরা যখন একটা চিত্র আঁকি তখন আমরা দুটো অক্ষ নিয়ে থাকি, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ। আমি যদি এই দুটো, এখানে 4টা উপকরণ আছে, আমি যদি 4টা উপকরণ নিয়ে কাজ করি তাহলে আসলে 4টা আমাদের অ্যাক্সিস থাকা দরকার, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এভাবে করে 4টা অ্যাক্সিস থাকা দরকার, অক্ষ থাকা দরকার, কিন্তু এটা কখনো পসিবল না। 4টা আমাদের থাকে 2টা অ্যাক্সিস, যার কারণে আমরা এখানে 2টা রেখেছি, বাকি 2টাকে বাদ দিয়েছি বা উজ্জ্বল রেখেছি। সো এখানে আমরা যে কোনো এক পাশে একটা, যদি এই পাশে যদি লেবার বসে এই পাশে আমরা ক্যাপিটাল বসে আমরা যে কোনো চিত্র আঁকতে পারি। যার কারণে 2টাকে নেওয়া হয়েছে, বাকি 2টা কি দেওয়া হয়েছে? বাদ দেওয়া হয়েছে। বাদ বলতে আসলে এগুলো প্রত্যেকটা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে থাকে এই জিনিসটা ধরে নেওয়া হয়েছে এবং এগুলোর পরিবর্তনের ফলে উৎপাদনের তেমন একটা পরিবর্তন হয় না, এভাবে করে চিন্তা করা হয়েছে। ক্লিয়ার? আমরা 3য় অধ্যায় পড়ছি ভাইয়া, এখন 3য় অধ্যায় পড়ছি। সো এই ব্যাচের এগুলো কিন্তু গোল্ডেন ব্যাচের ক্লাস। আগামী কালকের পর থেকে কিন্তু আর লাইভে হবে না ক্লাসগুলো হবে ফেসবুকের প্রাইভেট গ্রুপে। সো যারা তোমরা এখনো ভর্তি হও নাই আমাদের এই গোল্ডেন ব্যাচে, 25-এর আছো, তারা দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। যারা 24-এর আছো তারা আমাদের র্যাপিড ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। র্যাপিড ব্যাচে ক্লাস চলমান আছে। আচ্ছা, সো আমরা গেল এটা উৎপাদন অপেক্ষক, আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন চলো আমরা উৎপাদন অপেক্ষকের ক্লাসিফিকেশন পড়বো। কেমন? এই যে আমরা বলছি উৎপাদন অপেক্ষক, এটা হয়ে থাকে 2 ধরনের। একটাকে বলা হয় স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, আরটাকে বলা হয় দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। কেমন? তাহলে কি বলছি? উৎপাদন অপেক্ষক 2 প্রকার, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। এই স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বা দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বোঝার জন্য আমাদেরকে আগে 2টা জিনিস সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে আমরা যদি কোনো একটা জিনিস উৎপাদন করতে চাই তাহলে সেটার জন্য 2 ধরনের উপকরণ প্রয়োজন হয়। একটাকে বলা হয় স্থির উপকরণ প্রয়োজন হয়, আরটাকে বলা হয় পরিবর্তনশীল উপকরণ। পরিবর্তনশীল বা পরিবর্তনীয় একই কথা, পরিবর্তনশীল বা পরিবর্তনীয় উপকরণ। তাহলে কি বলছি? কোন একটা দ্রব্য উৎপাদনের জন্য 2 ধরনের উপকরণ প্রয়োজন হয়, একটা হচ্ছে স্থির উপকরণ, একটা হচ্ছে পরিবর্তনশীল উপকরণ। স্যার কিভাবে? যেমন আমি যদি বলি তোমাকে যে আমরা মনে করো আমরা একটা হচ্ছে পিঠা বানাবো, মনে করো আমরা একটা পিঠা দোকান দিব, পিঠা বানাবো। ওই পিঠা বানানোর জন্য আমাদেরকে 2 ধরনের কস্টিং করতে হবে। একটা হচ্ছে আমাদের একটা মেশিন কিনতে হবে, যেই মেশিনের মাধ্যমে আমরা কি করব? একটা পিঠা বানাবো, যে কোনো একটা পিঠা আগে মেশিন দিয়ে বানাইতে হয়। এখন ওই যে মেশিনটা, সেই মেশিনটাকে আমরা কি বলবো?
সেই মেশিনের জন্য আমাদের জন্য যে খরচ হবে সেই মেশিনটাকে আমরা বলবো যে একটা স্থির উপকরণ, আমাকে একটা মেশিন লাগবে। এক্ষেত্রে ওই মেশিনটা আমি যদি একটা পিঠা উৎপাদন করি তাও আমাকে একটা মেশিন লাগবে, আমি যদি 10টা পিঠা উৎপাদন করি তাও আমাকে একটা মেশিন লাগবে, আমি যদি 20টা করি তাও একটা মেশিন লাগবে। তার মানে ওই মেশিনটা হচ্ছে স্থির উপকরণ। আমার উৎপাদন যতই হোক না কেন মেশিনটা একটা স্থির উপকরণ। অন্যদিকে পরিবর্তনশীল উপকরণ মানে কি, মনে করো যে কাঁচামাল, সাপোজ আমরা যে পিঠা বানাচ্ছি সেটা পিঠা বানানোর জন্য আমাদের কি লাগে, ময়দা লাগে। এখন ওই যে ময়দা, সেই ময়দা উপকরণটা কিন্তু পরিবর্তনশীল। কেন পরিবর্তনশীল? কারণ ময়দাটা হচ্ছে একটা কাঁচামাল, এবং কাঁচামাল বলতে আমরা কোনো একটা জিনিস বানানোর জন্য যে জিনিসগুলো লাগে সেগুলোকে কাঁচামাল বলা হয়। সো ময়দার পরিমাণটা ডিপেন্ড করবে উৎপাদনের উপর। আমি যদি একটা পিঠা বানাই তাহলে একটা পিঠার সমান আমার ময়দা লাগবে, আমি যদি 5টা পিঠা বানাই তাহলে 5টার সমান লাগবে, আমি যদি 1000টা বানাই তাহলে 1000টার পরিমাণ আমার কি লাগবে, ময়দা লাগবে। তাহলে এই ময়দাকে আমরা কি বলবো, পরিবর্তনশীল বা পরিবর্তনীয় উপকরণ। তাহলে আমরা দুইটা জিনিস বুঝছি কিনা দেখো। স্থির উপকরণ মানে হচ্ছে যেটা স্থির থাকবে, তোমার একটা উৎপাদন করলে একটা মেশিন লাগবে, 10টা করলে একটা মেশিন লাগবে, 50টা করলে একটা মেশিন লাগবে। আর পরিবর্তনশীল মানে হচ্ছে যেটা পরিবর্তন হবে, আমার একটা পিঠা বানালে আমার একটার সমান ময়দা লাগবে, দুইটা পিঠা বানালে দুইটার সমান আমার ময়দা লাগবে, 3টা বানালে 3টার সমান আমার ময়দা লাগবে। তাহলে এটাকে আমরা বলি পরিবর্তনীয় বা পরিবর্তনশীল উপকরণ, যেমন কাঁচামাল বলতে পারো। সেখানে লেখা আছে যে এখানে কি লেখা আছে, আশা করি লেখা নাই, যাই হোক। তো স্থির উপকরণ মানে হচ্ছে যে উপকরণটা কি থাকে, স্থির থাকে। আর পরিবর্তনশীল মানে হচ্ছে যে উপকরণটা পরিবর্তন হতে থাকে বা উৎপাদনের উপর ডিপেন্ড করে, সেটাকে আমরা বলছি পরিবর্তনীয় পরিবর্তনশীল উপকরণ। তাহলে প্রথমে আসো, এখন আমরা এটা নিয়ে কথা বলবো যে উৎপাদন অপেক্ষক নিয়ে কথা বলছিলাম। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক মানে বোঝানো হয় যে উৎপাদন অপেক্ষকের মধ্যে স্থির উপকরণ এবং পরিবর্তনশীল উপকরণ উভয় উপকরণকে বিবেচনা করা হয়, তাকে বলা হয় স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। আসলে একটা প্রতিষ্ঠানের স্বল্পকাল বলতে বোঝানো হয় যেখানে স্থির এবং পরিবর্তনশীল দুই ধরনের উপকরণ থাকবে, সেটাকে বলা হয় সেটাকে আমরা স্বল্পকাল বলে থাকি ওই প্রতিষ্ঠানের জন্য। তার মানে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক মানে হচ্ছে যেখানে স্থির উপকরণ এবং পরিবর্তনশীল উপকরণ উভয় উপকরণকে বিবেচনা করা হবে। যেমন এখানে আছে কে ইকুয়াল টু ফাংশন অফ এল এবং কে বার, কে এর উপর বার দেওয়া আছে, আর এই কে এর উপর বার দেওয়া মানে হচ্ছে ক্যাপিটাল, এখানে স্থির বোঝাচ্ছে, কে মানে ক্যাপিটাল, দ্যাট মিন্স মূলধন, সেটার উপর বার দেওয়া মানে হচ্ছে মূলধনটা স্থির আছে। আর লেবার, এল মানে লেবারটা এখানে বার দেওয়া নেই, তার মানে লেবারটা হচ্ছে পরিবর্তনশীল। যখনই তুমি দেখবা যে কিছু উপকরণ স্থির কিছু উপকরণ পরিবর্তনশীল, তার মানে মনে করবে সেটা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। অন্যদিকে যদি আমি বলি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক, যে উৎপাদন অপেক্ষকের মধ্যে দেখবা যে কিছু উপকরণ স্থির কিছু উপকরণ পরিবর্তনশীল হবে, যে উৎপাদন অপেক্ষকের মধ্যে সবগুলো উপকরণ যদি পরিবর্তনশীল হয়, কোনো যদি স্থির উপকরণ না থাকে, অর্থাৎ বারোলা যদি একটাও না থাকে, তাহলে সেটাকে আমরা বলি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। আমরা কি বলছি, তাহলে আমরা কি বলছি যে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক মানে হচ্ছে যেখানে আমরা দেখব উৎপাদনের সবগুলো উপকরণ পরিবর্তনশীল, অর্থাৎ কোনোটার উপর বার থাকবে না, সেটাকে আমরা বলবো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। দ্যাট মিন্স আমরা এভাবে বলবো যে উৎপাদন অপেক্ষকে স্থির ও পরিবর্তনশীল উভয় উৎপাদন উপকরণকে বিবেচনা করা হয়, তাকে আমরা বলি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। আর দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক মানে হচ্ছে যে উৎপাদন অপেক্ষক শুধু পরিবর্তনশীল উৎপাদন উপকরণকে বিবেচনা করা হবে, তাকে আমরা বলবো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। কারণ এই উৎপাদন অপেক্ষকের কোনো কিছু কি থাকবে না, স্থির থাকবে না। তো আমি যদি তোমাদের এখন একটা এক্সাম্পল বলি, এইভাবে না, শুধু দুইটা না, আমি যদি 4টা দিয়ে বলি, এভাবে যদি বলি যে কে ইকুয়াল টু ফাংশন অফ, এভাবে বললাম এল এ এন এল কে ও বললাম, তা আমি কে এর উপর বাদ দিলাম, ও এর উপর বাদ দিলাম। তাহলে আমি যদি এখন তোমাদেরকে জিজ্ঞেস করি যে এটা কোন ধরনের কি তোমার উৎপাদন অপেক্ষক, আনসার করো দেখি। এল এন এর উপর বার নাই, এল এর উপর বার নাই, কে এর উপর বার আছে, ও এর উপর বার আছে, তাহলে এটা কোন ধরনের উৎপাদন অপেক্ষক হবে, স্বল্পকাল নাকি দীর্ঘকাল? ইকোনমিক্স বই অর্ডার দিতে আজকে কবে আসবে? 4 থেকে 5 দিনের মধ্যে যাবে ভাইয়া। শিলা চৌধুরী আমাদেরকে বলেছে এটা স্বল্পকালীন হবে, যেহেতু একটার উপর কি আছে, বার আছে, একটার উপর বার নেই, অর্থাৎ বারওয়ালা একটা হলো আছে। অথবা আমি যদি একটার উপর এভাবে যদি দিই, শুধু একটার উপর বার আছে, ভাইগুলোর উপর বার নেই, তাও কিন্তু স্বল্পকাল হবে। অথবা মনে করো 3টার উপর বার আছে, একটার উপর বার নেই, তাও স্বল্পকাল হবে। কেমন? দীর্ঘকাল কখন হবে? যখন আমরা দেখবো কি ইকুয়াল টু ফাংশন অফ এল এ এন, মনে করো এল কে, তারপর হচ্ছে ও, কোনটার উপর বার না থাকলে তখন হচ্ছে স্বল্পকাল হবে, সরি দীর্ঘকাল হবে। কেমন? অর্থাৎ সবগুলো পরিবর্তনশীল হবে, তখন আমরা কি বলবো, সেটাকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলবো। পারবো এই দুটো সবাই? যদি পেরে থাকি, এখানে হচ্ছে কি দেওয়া আছে, এই দুটো পার্থক্য দেওয়া আছে, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। তোমরা একবার একটু পড়ে দেখো, এই জিনিসটা একবার একটু পড়ে দেখো, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের মধ্যে পার্থক্য কি, একবার একটু পড়ে দেখো।
স্যার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে না, কি বলো? একবার একটু পড়ে দেখো। আমি তো দেখতে পাচ্ছি ক্লিয়ার শোনা যাচ্ছে, সাউন্ড তো ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। বার মানে স্থির বোঝাচ্ছে, হ্যাঁ উপর বার দেওয়া মানে সেটা স্থির বোঝাবে। পড়েছ? ভাই পরিবর্তনশীল উপকরণ বিধি মানে কি? আচ্ছা সেটা পড়াবো, পড়ালে তখন বুঝতে পারবা। বুঝতে পারছি ইমরান, তোমার কথা শুনতে পাইছি আমি, এখন তো চেঞ্জ করা পসিবল না, কেমন? আচ্ছা সো গেল এটা। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা উৎপাদন সম্পর্কে এটা ধারণা আমরা দিলাম যে উৎপাদন অপেক্ষক কাকে বলে, উৎপাদন অপেক্ষক কয় ধরনের সেটা। এখন উৎপাদন অপেক্ষক বোঝার পর আমরা যে বিষয়টা বুঝবো সেটা হচ্ছে মোট উৎপাদন কি, গড় উৎপাদন কি, প্রান্তিক উৎপাদন কি, উৎপাদন বিধিগুলো বোঝার জন্য আমাদেরকে এই এই তিনটা জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে আমরা উৎপাদন বিধিগুলো ভালো করে আয়ত্তে আনার জন্য। সো আমরা সবাই একটু দেখে ফেলি যে এখানে লেখা আছে, প্রথমে লেখা আছে মোট উৎপাদন, মানে যেটাকে আমরা বলি টোটাল প্রোডাকশন বা মোট উৎপাদন, টিপি বলা হয়। সো এটা সম্পর্কে আমরা একটু আইডিয়া নিই। বলা হচ্ছে উৎপাদনের বিভিন্ন পরিমাণ ব্যবহার করে উৎপাদন উপকরণের, সরি এটা উপকরণের হবে, হ্যাঁ উপকরণের, ঠিক আছে, উপকরণের বিভিন্ন পরিমাণ ব্যবহার করে যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় তার সমষ্টিকে মোট উৎপাদন বলে। একদম সিম্পল বিষয়। আমরা উৎপাদনের যে উপকরণগুলো আছে, যেমন ধর আমরা লেবার 10 জন ইউজ করছি, ক্যাপিটাল 2 ইউজ করছি, এভাবে করে আমাদের যে উৎপাদনটা হবে সেটার মোট যে যোগফল, সেই জিনিসটাকে আমরা বলে থাকি মোট উৎপাদন বা টোটাল প্রোডাকশন। তাহলে টোটাল প্রোডাকশন সূত্র কি হবে? টোটাল প্রোডাকশনের সংজ্ঞা কি হবে? উপকরণের বিভিন্ন পরিমাণ ব্যবহার করে যেই পরিমাণ উৎপাদন পাওয়া যায় তার সমষ্টিকে আমরা কি বলবো? মোট উৎপাদন বা টোটাল প্রোডাকশন আমরা বলবো। মাত্রা কত বলতে কি বুঝি? আমরা পড়াবো ভাইয়া, পড়াবো, একটু ওয়েট করো, ধৈর্য ধরো, আমার সাথে যাও, ইনশাল্লাহ পারবা। আজকের পর তার ক্লাস হবে না, যদি ভর্তি হও তাহলে পাবা আর কি, ভর্তি না হলে তো পাবা না। এরপর থেকে তো আমি সিরিয়ালি পড়াই যাবো তোমাদের কোর্সে, যারা ভর্তি হয়েছে তারা তো অবশ্যই পাবা, ঠিক আছে? আর যারা ভর্তি হনে দ্রুত ভর্তি হয়ে যাও, যাতে ক্লাসগুলো আমাদের সাথে শেষ করে ফেলতে পারো। আমরা প্রথম আগামীকালকে পর্যন্ত আমাদের ফ্রিতে হবে ক্লাসগুলো পেজে, এরপর থেকে আমাদের পেইড বেসে ক্লাসগুলো হবে। সো মোট উৎপাদন মানে হচ্ছে টোটাল প্রোডাকশন মানে বোঝানো উপকরণের বিভিন্ন পরিমাণ ব্যবহার করে যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় তার সমষ্টিকে আমরা বলে থাকি মোট উৎপাদন। 2 নম্বর হচ্ছে গড় উৎপাদন। গড় উৎপাদন বা অ্যাভারেজ প্রোডাকশন। অ্যাভারেজ প্রোডাকশন বলতে আমরা বুঝে থাকি মোট উৎপাদন, ঠিক আছে, মোট উৎপাদনকে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকে আমরা গড় উৎপাদন বলি। বা এভাবে বলা যায়, আমি যদি বলি এভাবে করে, ভালো করে শুনবা, আমরা একজন লেবার, সরি আমি 10 জন লেবার ব্যবহার করলাম, সেটার জন্য আমার টোটাল প্রোডাকশন হয়েছে, মনে করে যে আমি 30টা জিনিস উৎপাদন করেছি, 10 জন লেবার ব্যবহার করে 30টা জিনিস উৎপাদন করেছি। আমি যদি বলি অ্যাভারেজ প্রোডাকশন অফ লেবার, মানে একজন লেবারের গড় প্রোডাকশনটা কত হবে, যেটাকে বলা হয় এপিএল, অ্যাভারেজ প্রোডাকশন অফ লেবার। দেখতে একটু কঠিন মনে হলো, কঠিন কিন্তু না। এপি মানে হচ্ছে অ্যাভারেজ প্রোডাকশন, এল মানে হচ্ছে লেবার। অ্যাভারেজ প্রোডাকশন অফ লেবার কেমনে পাবো? টোটাল প্রোডাকশনকে লেবারের পরিমাণ দিয়ে ভাগ করতে হবে। তার মানে টোটাল প্রোডাকশন ডিভাইডেড বাই টোটাল লেবার দিয়ে আমি যদি ভাগ করি তাহলে এপিএল পাবো বা অ্যাভারেজ প্রোডাকশন অফ লেবার পাবো। আর যদি আমি বের করে দেখাই তাহলে এরকম হবে যে টোটাল প্রোডাকশন হচ্ছে 30 এবং অ্যাভারেজ প্রোডাকশন হচ্ছে, সরি লেবার হচ্ছে 10টা, তার মানে অ্যাভারেজ প্রোডাকশন অফ লেবার হবে 30কে 10 দিয়ে ভাগ করলে আনসার হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ প্রোডাকশন অফ লেবার। সো এটা এখানে লেখা হয়েছে সূত্র, এপিএল মানে হচ্ছে টোটাল প্রোডাকশনকে লেবার দ্বারা ভাগ করতে হবে। অন্যদিকে এপিকে মানে অ্যাভারেজ প্রোডাকশন অফ ক্যাপিটাল যদি বের করতে চাই তাহলে কেমনে বের করব? মনে করো আমি এখানে ক্যাপিটাল ইউজ করলাম আমি হচ্ছে 20 টাকার, এবং আমাদের টোটাল প্রোডাকশন হয়েছে মনে করো যে 20 টাকার, আর মনে করো যে টোটাল প্রোডাকশন আমাদের হয়েছে 100, মনে করো টোটাল প্রোডাকশন হচ্ছে 100। তাহলে আমি আবার বলতেছি, আমরা ক্যাপিটাল ইউজ করছি 20, টোটাল প্রোডাকশন হয়েছে 100, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে
কিভাবে অ্যাভারেজ প্রোডাকশন অফ ক্যাপিটাল পেতে পারি। তাহলে সূত্রটা হবে এরকম যে অ্যাভারেজ প্রোডাকশন অফ ক্যাপিটাল মানে হবে যে উপর হবে টোটাল প্রোডাকশন ডিভাইডেড বাই টোটাল ক্যাপিটাল হবে এখানে। দ্যাট মিনস আমাদের আনসার হবে এভাবে করে যে টোটাল প্রোডাকশন ক্যাপিটাল দ্বারা ভাগ করলে অ্যাভারেজ প্রোডাকশন অফ ক্যাপিটাল পাওয়া যায়। টোটাল প্রোডাকশনকে ক্যাপিটাল দিয়ে ভাগ করলে অ্যাভারেজ প্রোডাকশন অফ ক্যাপিটাল পাওয়া যাবে। তার মানে 100কে যদি আমরা ভাগ করি 20 দ্বারা, তাহলে আমাদের আনসার দাঁড়াবে হচ্ছে 5। এটা হচ্ছে অ্যাভারেজ প্রোডাকশন অফ ক্যাপিটাল হবে। সো এগুলো আসলে সূত্র দেখে তোমরা কঠিন মনে করিও না, এগুলো পরীক্ষা হয়তো এমনি সূত্র আসতে পারে, বাট আমাদের যখন ম্যাথ করবো তখন এতটাই কঠিন না, ঠিক আছে। সো এপিএল মানে হচ্ছে অ্যাভারেজ প্রোডাকশন অফ লেবার, আর এপিকে মানে হচ্ছে অ্যাভারেজ প্রোডাকশন অফ ক্যাপিটাল। টোটাল প্রোডাকশন ক্যাপিটাল দিয়ে ভাগ করতে হবে আর টোটাল প্রোডাকশনকে লেবার দিয়ে ভাগ করতে হবে এটা বের করার জন্য, ঠিক আছে। এরপর আসো প্রান্তিক উৎপাদন। এই প্রান্তিক ওয়ার্ডটা তোমরা অনেক জায়গায় পড়েছো, তাই না? প্রান্তিক মানে বোঝানো হয় সর্বশেষ, যে আমি যদি বলি সর্বশেষ, যদি উপযোগের কথা বলি তাহলে এভাবে পড়ছিলাম আমরা, মোট উপযোগ, গড় উপযোগ, প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ মানে আমরা বলছিলাম যে কোনো দ্রব্যের অতিরিক্ত 1 একক ভোগ বৃদ্ধি করলে মোট উপযোগের যে পার্থক্য হয় তার পরিবর্তন, মানে মোট উপযোগের যে পরিবর্তন হয় সেটাকে আমরা বলছি, বা তার অনুপাতকে আমরা বলে থাকি প্রান্তিক উপযোগ। তার মানে আমরা যদি একটা দ্রব্যের একটা অতিরিক্ত একক ভোগ করি তাহলে মোট উপযোগের যে পার্থক্যটা হয়, মোট উপযোগের যে পরিবর্তনটা হয় সেটাকে আমরা বলে থাকি প্রান্তিক উপযোগ বলে থাকি। এখানেও সেম, আমি যদি বলি এখানে মার্জিনাল প্রোডাকশন অফ লেবার বের করতে চাই তাহলে টোটাল প্রোডাকশনের পরিবর্তনকে টোটাল লেবারের পরিবর্তন দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ এই ত্রিভুজওয়ালা যে চিহ্নটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ডেল্টা বলা হয়, ডেল্টা টিপি ডিভাইড বাই ডেল্টা এল, মানে হচ্ছে টোটাল প্রোডাকশনের পরিবর্তনকে টোটাল লেবারের পরিবর্তন দ্বারা ভাগ করলে মার্জিনাল প্রোডাকশন অফ লেবার পাওয়া যাবে। আর মার্জিনাল প্রোডাকশন ক্যাপিটাল পেতে গেলে টোটাল প্রোডাকশনের পরিবর্তনকে টোটাল ক্যাপিটালের পরিবর্তন দ্বারা ভাগ করতে হবে। গোল্ডেন ব্যাচে কোর্স ফি হচ্ছে 1499 টাকা, এবং হচ্ছে তোমরা এই কোর্সে তোমরা বাংলা, ইংরেজি, আইসিটি, ইকোনমিক্স, পাশাপাশি হচ্ছে তুমি ব্যবসা শিক্ষার অ্যাকাউন্টিং, ফাইন্যান্স ম্যানেজমেন্ট, আর মানবিকের হলে পৌরনীতি, সমাজবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস, তারপর হচ্ছে তোমার থাকবে ভূগোল, তারপর থাকবে হচ্ছে তোমার লজিক, এগুলো থাকবে। তাহলে আমরা কিভাবে বের করবো বলো? মার্জিনাল প্রোডাকশন বের করতে হলে টোটাল প্রোডাকশনের পরিবর্তনকে টোটাল লেবারের পরিবর্তন দ্বারা ভাগ করলে এমপিএল মানে মার্জিনাল প্রোডাকশন লেবার পাবা, আর টোটাল প্রোডাকশনের পরিবর্তনকে টোটাল ক্যাপিটাল পরিবর্তন দ্বারা ভাগ করলে মার্জিনাল প্রোডাকশন অফ ক্যাপিটাল পাবা। কেমন? সো এই সূত্রগুলো একটু সবাই একবার একটু পড়ে দেখো, মানে আমি এখন যা বলছি এগুলো একটু পড়ে দেখো। আর এখানে প্রান্তিক উৎপাদন সূত্র এখানে লেখা আছে যে উৎপাদনের উপকরণের 1 একক পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তার অনুপাতকে প্রান্তিক উৎপাদন বলে থাকি। সো এই সূত্রগুলো একবার একটু পড়ো এবং সংজ্ঞাগুলো একবার পড়ো, জাস্ট একবার মুখস্থ করো। এগুলো আমাদের সূচির ক্ষেত্রে তেমন একটা কাজে দিবে না, বাট আমাদের সূত্রগুলো একবার মনে রাখার জন্য পড়া, আর কিছুই না। অরুণ বলেছে কেমন আছেন স্যার সিলেট থেকে? ওকে, ভালো আছি আলহামদুলিল্লাহ। একটু বলো আমাকে, এগুলো একটু পড়ে দেখো, এই সেন্টেন্সগুলো বা এই সংজ্ঞাগুলো আর সূত্রগুলো একটু পড়ো, মুখস্থ করো। একবার একটু দেখে নাও।
হয়েছে? পারবো? ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরে যাচ্ছি আমরা। এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উৎপাদন বিধিগুলো নিয়ে কথা বলবো। উৎপাদন বিধি বোঝার জন্য আমাদের এই তিনটা জিনিস জানা খুবই প্রয়োজন। মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন কাকে বলে, এগুলো আমাদের জানা প্রয়োজন। সো চলো আমরা উৎপাদন বিধিটা করব। উৎপাদন বিধিটা জানার জন্য এখানে লেখা আছে উৎপাদন বিধি কাকে বলে। দেখো, যে বিধির সাহায্যে উৎপাদন ব্যয়ের তুলনায় দ্রব্য উৎপাদনের পরিমাণের অনুপাত জানা যায়। দ্যাট মিনস আমি কি পরিমাণ আমার যে উপকরণগুলো আছে সেগুলো ব্যবহার করছি এবং এটার ফলে আমার উৎপাদনটা আসলে কি হারে পরিবর্তন হচ্ছে, এই জিনিসটা আমরা যেখানে দেখি সেটাই হচ্ছে উৎপাদন বিধি। যেমন আমরা চাহিদা বিধি পড়েছি, তোমাদের মনে আছে কিনা দেখো। চাহিদা বিধিতে আমরা কি করেছি, আমরা দেখেছি কোন একটা দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায় সেই দ্রব্যের চাহিদা কমে যায়, কোন দ্রব্যের দাম যদি কমে যায় তাহলে চাহিদা বৃদ্ধি পায়। এটাকে আমরা চাহিদা বিধি বলি। তার মানে দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক। ঠিক সেম ভাবে এখানে আমরা আমাদের যে উৎপাদন উপকরণগুলো আছে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, সেগুলো বৃদ্ধির ফলে আসলে আমাদের উৎপাদনটা কি হারে হবে, কি হারে বৃদ্ধি পাচ্ছে, সেই জিনিসটা আমরা যেখানে দেখব সেটাকে আমরা বলছি উৎপাদন বিধি। ক্লিয়ার? সো উৎপাদন বিধি আসলে প্রধানত দুই প্রকার হয়ে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি উৎপাদন বিধি প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন বিধি, যেগুলোকে আমরা প্রান্তিক উৎপাদন বিধিও বলে থাকি। আর কিছু হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন বিধি, যেগুলোকে আমরা মাত্রাগত উৎপাদন বিধিও বলে থাকি। একজনের প্রশ্ন করেছিল, স্যার যে মাত্রাগত উৎপাদন বিধি কাকে বলে। শোনো, আমি আগে এটা মুখস্থ করাই তোমাদেরকে যে উৎপাদন বিধি হচ্ছে দুই ধরনের, স্বল্পকালীন উৎপাদন বিধি আর হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন বিধি। এই স্বল্পকালীন উৎপাদন বিধিকে আবার কি বলা হয়, প্রান্তিক উৎপাদন বিধি। এগুলোকে স্বল্পকালীন উৎপাদন বিধি কেন বলা হয় জানো? কারণ এই বিধিগুলোর ক্ষেত্রে এরকম হয়, আমি যদি তোমাদেরকে একটু আগে লিখেছিলাম যে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক লিখেছি, মনে আছে? এরকম না যে Q ইকুয়াল টু ফাংশন অফ L এবং K, মনে করো কোনটার উপর মনে করো বার আছে, মনে করো K এর উপর বার আছে, তার মানে এটাকে বলা হয় স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, তাই না? এটাকে আমরা বলবো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, তাই তো? সো এই স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকটা আমরা ইউজ করব এই বিধিগুলোর ক্ষেত্রে। দ্যাট মিন্স যেখানে উৎপাদনে কিছু উপকরণ স্থির থাকবে, কিছু উপকরণ কি হবে, পরিবর্তনশীল হবে, সেগুলোকে আমরা বলবো স্বল্পকালীন উৎপাদন বিধি। অর্থাৎ আমি যদি একটা সূচি করে তোমাদেরকে দেখাই, এরকম হবে যে আমি যদি বলি আমি দুইটা জিনিস নিলাম, একটা হচ্ছে একটা লেবার নিলাম, একটা হচ্ছে ক্যাপিটাল নিলাম। মনে করো আমি লেবারটা কি রাখতেছি, স্থির রাখতেছি, এক রাখতেছি, কিন্তু ক্যাপিটালটা আমি বৃদ্ধি করতেছি, প্রথমে 1 তারপর 2 রাখলাম। তার মানে একটা উপকরণ স্থির, একটা উপকরণ পরিবর্তনশীল, সেটার উপর ভিত্তি করে টোটাল প্রোডাকশন বা মার্জিনাল প্রোডাকশন দেওয়া আছে, নো প্রবলেম। বাট উপকরণ একটা স্থির, একটা পরিবর্তনশীল আছে কিনা দেখবা। যদি এরকম থাকে একটা উপকরণ স্থির, একটা উপকরণ পরিবর্তনশীল হয়, তার মানে সেটা অবশ্যই স্বল্পকালীন উৎপাদন বিধি বোঝাবে। কারণ একটা প্রতিষ্ঠানের স্বল্পকাল বলতে তখনই বুঝি আমি যখন আমাদের কিছু উপকরণ স্থির, কিছু উপকরণ কি হবে, পরিবর্তনশীল হবে। ক্লিয়ার? তাহলে এই স্বল্পকালীন উৎপাদন বিধিগুলো আরেকটা নাম হচ্ছে, এগুলোকে প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়। কি বলা হয়? প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়। অন্যদিকে দীর্ঘকালীন উৎপাদন বিধিগুলো হচ্ছে এরকম, আমি যদি বলি Q ইকুয়াল টু ফাংশন অফ L এবং K, অর্থাৎ এগুলো কোনোটার উপর কি থাকবে না, বার থাকবে না, সবগুলো উপকরণে পরিবর্তন হবে। আমি যে একটা সূচি করি, এই সূত্রের মধ্যে এমন হবে যে আমরা দুটো উপকরণ নিচ্ছি, L এবং ক্যাপিটাল, মনে করো এখানে টোটাল প্রোডাকশন নিলাম, তাহলে সেগুলো ক্ষেত্রে দেখা যাবে আমাদের 1 হলে এটা 1, উৎপাদন মনে করো যে 10, সরি এটা 1 হবে, 1 ধরতে পারি, এটা মনে করো বৃদ্ধি পাইছে, এটাও বৃদ্ধি পাইছে, উৎপাদন মনে করো বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ লেবার এবং ক্যাপিটাল যদি দুইটা যদি পরিবর্তন হয়, একই সাথে পরিবর্তন যদি হয়, তাহলে আমরা বলবো সেগুলো দীর্ঘকালীন উৎপাদন বিধি। আর এরকম যদি দুটো উপকরণেরই একই সাথে পরিবর্তন হয়, এই জিনিসটাকে আমরা বলি উৎপাদনের উপকরণের মাত্রাগত পরিবর্তন। তাই এগুলোর আরেকটা নাম হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি বলা হয়। কারণ উৎপাদনের দুটো উপকরণ যদি একই সাথে পরিবর্তন হয়, সেটাকে বলা হয় উৎপাদনের উপকরণের মাত্রাগত পরিবর্তন হচ্ছে। কেমন? তাই এটাকে আমরা মাত্রাগত উৎপাদন বিধিও বলে থাকি এগুলোকে, কারণ এই ক্ষেত্রে উৎপাদনের দুটো উপকরণে একই সাথে কি হবে, পরিবর্তন হবে। তাহলে আমরা সবাই এখানে একটু মুখস্থ করতে হবে যে উৎপাদনের উপকরণ, উৎপাদন বিধি দুই প্রকার। একটা স্বল্পকালীন উৎপাদন বিধি, যেগুলোকে আমরা প্রান্তিক উৎপাদন বিধি বলে থাকি, আর হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন বিধি, যেগুলোকে আমরা মাত্রাগত উৎপাদন বিধি বলে থাকি। স্বল্পকালীন উৎপাদন বিধি আবার 3 প্রকার, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, এগুলো শেষে প্রান্তিক উৎপাদন বিধি বলতে হবে। ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি, আর এগুলোকে বলা হয় মাত্রাগত উৎপাদন বিধি। আগের মতোই ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি, স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি, এগুলোকে আমরা মাত্রাগত উৎপাদন বিধি বলবো, আর এগুলোকে আমরা প্রান্তিক উৎপাদন বিধি বলবো। স্বল্পকালগুলোকে প্রান্তিক উৎপাদন বিধি, আর দীর্ঘকালগুলো হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি। সবাই একটু মুখস্থ করা দেখি।
স্যার পিডিএফ দিবে না, তোমাদের যারা পেইড ব্যাচে ভর্তি হয়েছে তোমাদের পিডিএফ দেওয়া হয়েছে, পিডিএফ একটা লিঙ্ক দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপে চেক করিও, একটা পিডিএফ এর লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে কিন্তু আছে। আর এটা পড়াচ্ছি আমি ইজি ইকোনমিক্স বই থেকে। সো তোমাদের বইটা নিয়ে ফেলাটা সবচেয়ে বেটার হবে, আমি তোমাদেরকে আগে বলছি, কারণ নোটের মধ্যে এত ডিটেলসে নাই, আর একটু শর্টকাট আছে। সো তোমরা বইটা নিয়ে ফেলো, সেটা তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে। আমার লেখা ইজি ইকোনমিক্স বইটা নিয়ে ফেলো। বই নেওয়া বা কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমরা সরাসরি এই নাম্বারে কল দিবা 01746561163 0101746561163 এই নাম্বারে তোমরা সরাসরি কল দিবা, অথবা মেসেজ দিতে পারো হোয়াটসঅ্যাপে, অথবা আমাদের পেজে মেসেজ দিয়ে তোমরা কোর্স সম্পর্কে জানতে পারবা এবং বইটা নিয়ে ফেলতে পারবা। বইটা হচ্ছে 320 টাকা, কুরিয়ার ফি সহ 380 টাকা। তুমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বইটা সংগ্রহ করতে পারবা। ফার্স্ট পাস, সেকেন্ড পাবা, দুইটাই পাবা। স্যার দুইটাই যদি স্থির থাকে, দুইটাই স্থির থাকবে না ভাইয়া, অবশ্যই একটা স্থির, মিনিমাম একটা হলো পরিবর্তনশীল থাকবে, সব স্থির থাকতে পারে না। হয়তো সব পরিবর্তনশীল থাকবে, অথবা কি থাকবে, একটা স্থির থাকবে, বাকিগুলো পরিবর্তনশীল থাকবে, অথবা সব স্থির শুধু একটা হলো পরিবর্তনশীল, এরকম থাকবে। সব স্থির থাকতে পারে না, সব স্থির থাকলে কখনো উৎপাদন বাড়বে না। স্যার আমার প্রশ্ন উত্তর পায়নি, তোমার প্রশ্নটা আবার একটু বলে দাও। হ্যাঁ, এই যে এটা বলে দিলাম তো আনসার, আনসার তো বলে দিয়েছি আমি। এখন যেটা বললাম সেটা আনসার তো বলছি। এটা আমাকে দ্রুত একটু তোমরা মুখস্থ করে জানাবে। এই দুইটা একটু মুখস্থ করো। দুই ধরনের উৎপাদন বিধি থাকে, একটা স্বল্পকালীন বা যেগুলোকে আমরা প্রান্তিক উৎপাদন বিধি বলি, আর একটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন বিধি বা যেগুলোকে আমরা মাছাগত উৎপাদন বিধি বলে থাকি। এই দুইটা একটু মুখস্থ করো। চকবাজারের বুকলেন লাইব্রেরিতে পাবা, বুকলেন লাইব্রেরিতে তোমরা এটা পাবা, বই পাবা। সবগুলো দেওয়া আছে, পিডিএফ সবগুলো দেওয়া আছে ভাইয়া। তুমি ফার্স্ট পার্টে ঢুকলে 4টা নোট আছে এখানে, 4টার মধ্যে একটার মধ্যে 3টা অধ্যায় আছে, 1 থেকে 3 অধ্যায় একটার মধ্যে আছে, তুমি দেখবা ভালো করে আছে সেখানে। চ্যাপ্টার 9 ক্লাস কখন হবে? শেষ হোক, আমরা আস্তে আস্তে গোল্ডেন ব্যাচে পড়াবো, আর কি সমস্যা তো নাই, মাত্র তো শুরু করছি, 2টা ক্লাস নিয়েছি। উৎপাদনের পরিমাণ বা উৎপাদনের সমষ্টির মধ্যে, সমষ্টি কোথায় পাইছো তুমি? আবার এত এত এগুলো কি কষ্ট প্রশ্ন হয়েছে? এটা উৎপাদনের পরিমাণ মানে তো উৎপাদনের পরিমাণ বোঝা, মানে কয়টা উৎপাদন করছে সেটা। উৎপাদন সমষ্টি মানে তো মোট কয়টা উৎপাদন করছে সেটা বোঝাবে আর কি, সেটা বোঝাচ্ছ? ঠিক আছে, তাহলে আমরা কি বলছি, উৎপাদন বিধি দুই ধরনের, স্বল্পকালীন উৎপাদন বিধি, দীর্ঘকালীন উৎপাদন বিধি। স্বল্পকালীন উৎপাদন বিধি আবার 3 প্রকার, ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান, স্থিতিবাচক সমানুপাতিক। আর দীর্ঘকালীন উৎপাদন বিধি 3 ধরনের, ক্রমহ্রাসমান মাত্রাগত, ক্রমবর্ধমান মাত্রাগত এবং স্থিতিবাচক সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি। সো স্যার T20 ব্যাচ কবে থেকে? T20 ব্যাচ আসবে এই মাসের 15-20 তারিখের দিকে আমরা শুরু করব, 20 তারিখে শুরু করবো, 20 তারিখে। সুমাইয়া বলেছে ইউটিউবে ভিডিওগুলো আনহাইড করে দেন। ভাইয়া করা হবে না আনহাইড, এখন থেকে তোমাদেরকে পেইড ব্যাচে ভর্তি হয়ে কাজগুলো করতে হবে ভাইয়া, ঠিক আছে? এটার জন্য আমি এক্সট্রিমলি সরি। এখন থেকে তোমাদেরকে পেইড ব্যাচে ভর্তি হয়ে ক্লাসগুলো করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা আজকে এতটুকু পর্যন্ত রাখতেছি, আমি আর ধরতেছি না, কারণ এগুলো ধরলে আমাদের তিনটা আমরা একসাথে করতে হবে, সেটা ধরলে আর শেষ করতে পারবো না আজকে। আমরা এই ভিডিওগুলো নিয়ে নেক্সট ক্লাস আলোচনা করব, অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, স্থিতিবাচক প্রান্তিক উৎপাদন বিধি এবং দীর্ঘকালীনগুলো আমরা চেষ্টা করবো যতটুকু পারা যায়। সো নেক্সট ক্লাস আমরা উৎপাদন বিধিগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো আজকে একটু পর্যন্ত। এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বা কেউ কোনো বিষয় জানতে চাইলে আমাদের কোর্স সম্পর্কে বা যে কোনো প্রশ্ন থাকলে তোমরা বলতে পারো, সমস্যা নেই। T20 কি এসএসসি 24? হ্যাঁ, T20 হবে এসএসসি 24 সালের পরীক্ষার্থীদের জন্য। কাইসার হামিদ বলেছে আমাদেরকে আসসালামু আলাইকুম স্যার, আজকে আপনার ক্লাস আছে, আমার মনে ছিল না, হঠাৎ মনে পড়লো। ওকে, চট্টগ্রামের বাসখালী থেকে বলছে কাইসার হামিদ, নো প্রবলেম, পেজে ভিডিওটা থাকবে, তুমি দেখে নিতে পারবা। স্যার গোল্ডেন ব্যাচে কি সমাজকর্ম ক্লাস হবে না? না, গোল্ডেন ব্যাচে তো সমাজকর্ম নাই ভাইয়া, এই সাবজেক্টটা তো পড়ানো হবে না, তোমাকে বাসায় পড়তে হবে। শামিমা জাহান আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। জাহেদা মঞ্জির বলেছে ইনশাআল্লাহ, ওকে। মজিদ বলেছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আচ্ছা,
কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, যে কোনো ধরনের প্রশ্ন, কোনো সমস্যা নেই। কোনো বিষয়ে জানতে চাইলে বা যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। গোল্ডেন ব্যাচে ভর্তি শুরু হবে 2-1 দিনের মধ্যে শুরু হবে, তোমরা চাইলে এখনো বুকিং করে রাখতে পারো, নো প্রবলেম। কয়েকদিনের মধ্যে আমরা ভর্তি শুরু করবো ইনশাআল্লাহ গোল্ডেন T20 ব্যাচ। স্যার পিডিএফ কিসের? এটার পিডিএফ, এগুলো পেইড ব্যাচের গ্রুপে দেওয়া হয়েছে ভাইয়া পিডিএফ। এটা তো পিডিএফ না, এটা তো বই থেকে পড়াচ্ছি, এমনি নোট তোমাদেরকে একটা দেওয়া হয়েছে, এটা পেইড ব্যাচের গ্রুপে পাবা ভাইয়া। পিডিএফ তো পাই না, পেইড ব্যাচের গ্রুপে দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপে তোমাদের একটা লিঙ্ক দেওয়া হয়েছে, চেক করে দেখো। ফারহান আহমেদ বলেছে স্যার ইকোনমিক্স বই অর্ডার দিছি, আজকে কবে আসবে? বললাম তো ফারহান, তোমাকে তো আমি একবার বলছি অলরেডি, 4 থেকে 5 দিনের মধ্যে তোমার কাছে যাবে। মুনতাহা আলম বলেছে টি শার্ট কখন পাওয়া যাবে? টি শার্ট 10 থেকে 15 তারিখের মধ্যে তোমাদের টি শার্ট তোমরা পেয়ে যাবা। ওকে ওকে। তারপর হচ্ছে স্যার ইকোনমিক্স জিরো টু হিরো ব্যাচে কবে থেকে শুরু হবে? ইকোনমিক্স জিরো টু হিরো ব্যাচ তো অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি আমাদের 25-এর ইকোনমিক্স জিরো টু হিরো ব্যাচ চলতেছে। তারপর হচ্ছে নয়ন রনি আমাদেরকে বলেছে স্যার 2 ক্লাস আধা ঘন্টা ব্রেক দেওয়া হোক, আর 2টা ক্লাসে আধা ঘন্টা, না না ক্লাসে ব্রেক দেওয়ার মতো সুযোগ থাকে না, কেমন? 2টা ক্লাসে মাঝখানে ব্রেক দিতে পারবো না, এটা আমাদের জন্য প্রবলেম হয়ে যায় আর কি। আফিফা আন্নাম আমাদেরকে বলেছে আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ। সাইমা বলেছে ক্লাসগুলো রেকর্ড আলাদাভাবে গোল্ডেন ব্যাচে দেওয়া হবে না? হ্যাঁ হবে হবে, এগুলো ক্লাস দেওয়া হবে আলাদাভাবে। ফাহিমা ফামু আমাদেরকে বলেছে স্যার গোল্ডেন ব্যাচে ভর্তি হইলে কি সবাইকে টি শার্ট গিয়ে দেবে? না, গোল্ডেন ব্যাচে ভর্তি হলে যারা মাত্র 28 তারিখের আগে ভর্তি হয়েছে ফুল পেমেন্ট দিয়ে তারা পাবে, কেমন? তাদেরকে দেওয়া হবে, যে যারা হচ্ছে 28 তারিখের আগে ফুল পেমেন্টে ভর্তি হয়েছিল তাদেরকে দেওয়া হবে। এরশাদ এখন ভর্তি হলে পাবা না। রাজীব এখন ভর্তি হলে কোর্সটাই পাবা আর কি। জামশেদ আমাদেরকে বলছে স্যার পিডিএফ কি আরো ডিটেলসে দেওয়া যায় না? পিডিএফ আরো ডিটেলসে বলতে কিভাবে ডিটেলসে বলো? যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া হয়েছে আর কি। এত ডিটেলস থাকলে পড়তে গেলে তো তোমাকে বই পড়তে হবে। আপনি যখন বলছেন তখন আম্মু দেখতেছিল, চলে গেছিলাম। ও আচ্ছা। লিখন বলেছে সব বই পাওয়া যাবে? সব বই বলতে বুঝি নাই তোমার কথা, বই সব পাওয়া যাবে বলতে? শাহিনুর আক্তার বলেছে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। চৌধুরী আমাদেরকে বলছে আসসালামু আলাইকুম স্যার, আমি গোল্ডেন ব্যাচে ভর্তি হয়েছি, আর আপনার ক্লাস কি মেসেঞ্জার গ্রুপে ক্লাস হবে? না, গোল্ডেন ব্যাচে ক্লাস হবে ফেসবুকের প্রাইভেট গ্রুপে, তোমাদেরকে গ্রুপে অ্যাড করা হয়েছে তো। ওকে। রূপান্তি ঘোষ আমাদেরকে বলেছে বুঝে নাই, শ্রম স্থির উপকরণ বলতে? শ্রম স্থির বলতে যেটা পরিবর্তন হবে না, শ্রমটা স্থির সেটা বোঝাচ্ছে আর কি, এটা উৎপাদনের উপর ডিপেন্ড করতেছে না বোঝাচ্ছে। তুমি ক্লাসটা প্রথম থেকেই করিও। সব বই কিনা যাবে? সব বই কিনা যাবে বলতে মানে কি? ইজিগনিক্স বইটা বলতেছে, ইজিগনিক্স বইটা হচ্ছে শুধু ইজিগনিক্স বইটা আছে আমাদের, আর কোনো বই নেই আপাতত। সাইমা বলেছে স্যার এখানে পড়া ধরবেন না? স্যার এখানে পড়া ধরবেন না? পড়া কেমনে ধরবো ভাইয়া? ফারহান বলেছে স্যার আমি ইউ আর ফেভারিট টিচার ইন অনলাইন ক্লাস। থ্যাংক ইউ ফারহান। ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সব কিছু হবে গোল্ডেন ব্যাচে, সবই পাবা, ফার্স্ট আর সেকেন্ড সব পাবা। রাশি বলেছে বইটার প্রাইস কত? বইটার প্রাইস হচ্ছে 380 টাকা, কুরিয়ার ফি সহ এমনি 320 টাকা। তারপর হচ্ছে ওকে। রামিজুদ্দিন চৌধুরী বলেছে স্যার আমার অ্যাড করা হয় নাই এখনো। আচ্ছা পেজে মেসেজ দাও, আমাদের পেজে অ্যাড করে নিবে। মুনতাহা আলম বলেছে স্যার অ্যাকাউন্টিং ক্লাস স্যার একদিন এক্সট্রা হলে ভালো হয়, চেষ্টা করবো আমরা পরে দিয়ে, যদি না আগায় তাহলে আমরা পরে দিয়ে এক্সট্রা ক্লাস দেবো, সমস্যা নাই। স্যার ইকোনমিক্স জিরো টু হিরো ব্যাচে কি এখন ভর্তি হওয়া যাবে? হ্যাঁ হওয়া যাবে, 25-এর জিরো টু হিরো ব্যাচে ভর্তি হওয়া যাবে, ইকোনমিক্সের কোনো সমস্যা নেই, ভর্তি হওয়া যাবে। আমাদের পেজে মেসেজ দিবা, ভর্তি হওয়ার জন্য পেজে মেসেজ দাও তাহলে হয়ে যাবে। স্যার আপনাকে ভার্সিটিতে গেলে পাওয়া যাবে? আমাকে ভার্সিটিতে আমাদের এখন তো ক্লাস অফ, কেমন? আমার এখন ইন্টার্নশিপ শুরু হচ্ছে, আগামীকালকে থেকে ইন্টার্নশিপ শুরু হবে, সো এখন তো অফ আছে আপাতত। সৈয়দপুর বই ডেলিভারি হবে? হ্যাঁ হবে, সব জায়গায় হবে, ইকোনমিক্স বইটা সব দেশের সব জায়গা থেকে ডেলিভারি নিতে পারবা। স্যার গোল্ডেন ব্যাচে আইসিটি ক্লাস কি ভালো হবে? অবশ্যই আজকে আইসিটি ক্লাস হয়েছে, তোমরা পেজ একটু দেখে নাও।
ফাহিমু ফাহিমা ফামু, তুমি একটু গোল্ডেন ব্যাচের ক্লাস কেমন হবে? আমাদের আজকে 1 ঘন্টা আগে ক্লাস হয়েছে আইসিডি ক্লাস, তোমরা দেখলে বুঝবা। আজকেও ক্লাস হচ্ছে, গতকালকে আইসিডি ক্লাস হয়েছে, তুমি সেটা দেখো তাহলে বুঝবা টিচার কেমন পড়াচ্ছে। শিলা চৌধুরী বলেছে ভাইয়া পিডিএফ গুলো কই পাবো? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের দেওয়া হয়েছে, লিঙ্কটা দেখো, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে। যারা পিডিএফ ব্যাচে ভর্তি হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপে পেইড ব্যাচে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে। ফরহান বলেছে আপনার সাথে আমি দেখা করবনি, ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে যে কোনো একদিন। আর কিছু বলবা তোমরা? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এই আর কি। কোন নাম্বার টাকা দেবো বই কেনার জন্য? এই যে নাম্বার দেওয়া আছে এখানে 01746561163, এই নাম্বারে পেমেন্ট করতে হবে তোমাকে, 380 টাকা পেমেন্ট করতে হবে এই নাম্বারে। ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে তো অ্যাড, হ্যাঁ যারা ভর্তি হয়েছে তাদেরকে অ্যাড করা হয়েছে, যারা ভর্তি হয়েছে। আর যারা ভর্তি হয়নি তারা ভর্তি হয়ে যাও, তারপর অ্যাড করা হবে। এই নাম্বারে তোমরা হচ্ছে 1499 টাকা দিয়ে ভর্তি হতে পারবে, 1499 টাকা দিয়ে আমাদের গোল্ডেন ব্যাচে ভর্তি হতে পারবে। আজকে আমার ইকোনমিক্সের আর হবে না, পেজে ক্লাস হবে না। কালকে হচ্ছে আমাদের ক্লাস হবে পেজে, এরপর থেকে আর ক্লাস হবে না, এরপর থেকে আর পেজে ক্লাস মানে সব ক্লাস হবে আমাদের প্রাইভেট গ্রুপে। ওকে ওকে, আইসিডি ক্লাস কিন্তু জাস্ট ওয়াও। আচ্ছা রাসিব, থ্যাংক ইউ। গোল্ডেন ব্যাচে ভর্তির জন্য এই নাম্বারে কল দিতে পারো, বইয়ের জন্য বা সবকিছুর জন্য এই নাম্বারে কল দিবা 01746561163, অথবা আমাদের পেজে মেসেজ দিলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।